গত পার্টে আমরা দেখেছিলাম রিতা কিভাবে একজন সাধারণ লয়ার হয়ে থাকরালের মতো এত পাওয়ারফুল একজন লয়ারের সাথে লড়াইয়ে নেমেছে, কিন্তু এই লড়াইয়ে সে কি জিততে পারবে, আর তার বাবার মৃত্যুর রহস্য কি সে উন্মোচন করতে পারবে, সেই সবই আমরা দেখব আজকের পার্টে। তাহলে চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। তো আমাদেরকে জাইয়ের ছোটবেলা দেখানো হয়, যেখানে জাইকে তার আঙ্কেল খুঁজছিল আর সে একটা ড্রয়ারে লুকিয়েছিল। আমরা বুঝতে পারি সেই আঙ্কেল খারাপ উদ্দেশ্যেই তাকে খুঁজছে, আর একটা সময় সে জাইকে পেয়েও যায়। কিন্তু জাই তো জাই, সে ছোটবেলা থেকেই হিংস্র, তাই সে তার আঙ্কেলের চোখে পেন্সিল ঢুকিয়ে দিয়ে নীরবে বসে কেক খাচ্ছিল। বর্তমানে রিতা কোর্টে জাইয়ের একটা স্কেচ দেখায় আর বলে জাই কেশবকে 2 বার মারতে চেয়েছিল, আর শেষবার সে কোর্টে তাকে মারতে সক্ষম হয়েছে। আর এই জাই পারভকে রেস্টুরেন্টে মারতে চেয়েছিল। এই বলে সে রেস্টুরেন্টে হওয়া সমস্ত ইনসিডেন্টের কথা বলে। সে এও বলে যে জাই খুব চালাকি করে তার আর পারভের অর্ডার পাল্টে দিয়েছিল, আর যেহেতু লবস্টারে পারভের অ্যালার্জি আছে তাই সেই সময় তার শ্বাসকষ্ট দেখা দেয়। কিন্তু প্রশ্ন হলো জাই কি করে পারভের অর্ডারের কথা জানতে পেরেছিল? এর উত্তর হলো জাই পারভের ভাই আতুলের সাথে জড়িত, কারণ সেদিন পারভের সাথে আতুল ছিল। কিন্তু থাকরাল বলে সে পারভ হত্যার কেসে আতুলকে প্রশ্নবিদ্ধ করে তাদের পার্টির নাম বদনাম করছে, আর সামনে ইলেকশন, এজন্যই হয়তো তারা এমন করছে। রিতা বলে ইলেকশন হোক বা যাই হোক না কেন, আতুলই এই কাজ করিয়েছে, কারণ সেদিন সে পারভের সাথে ছিল, আর পারভের অ্যালার্জিটিক সমস্যাও হয়। কাকতালীয়ভাবে সেদিন তার পকেটে ওষুধটিও শেষ হয়ে গিয়েছিল, যেটা সবসময় পারভ সাথে রাখত। আর তাছাড়াও সে পারভের বাড়ির সেই সিক্রেট রুমের কথা বলে। কিন্তু থাকরাল বলে কোনো পুলিশ রাইড ছাড়া সে একজন সমাজসেবকের বাড়ি নিয়ে এসব কথা বলতে পারে না, তার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন রিতা বলে তার কাছে প্রমাণ আছে। আর তখনই সেখানে মায়েরাকে আনা হয়, যে পারভের বাড়ির সেই সিক্রেট রুম এবং তাকে টর্চার করার কথা বলে। সে আরো বলে সে সেখান থেকে পালানোর সময় 2টো গুলির শব্দ এবং একজন মেয়ের চিৎকারের আওয়াজ শুনেছিল। রিতা বলে শুধুমাত্র ফুটপ্রিন্টস আর একটা ইনহেলার খুঁজে পেয়ে সুজাতাকে দোষী সাব্যস্ত করা যায় না। সেখানে সুজাতা নয়, হয়তো পারভের দ্বারা নির্যাতিত হওয়া মেয়েদের মধ্যে কেউ এই কাজ করেছে। তার কাছে যত প্রমাণ ছিল সব নষ্ট হয়ে গেছে। থাকরাল বলে রিতার কাছে কোনো প্রমাণ নেই যে সুজাতা এই খুন করেনি, কিন্তু সে সুজাতাকে নির্দোষ বলে দিচ্ছে। থাকরাল বলতে থাকে সুজাতাই এই খুন করেছে, আর মায়েরা নিজের মুখে বলেছে সে সেখানে একজন মেয়ের চিৎকারের আওয়াজও শুনেছে। রিতা বলে সে মেয়েটির চিৎকার কেশবের রাখা গুলির আঘাত পাওয়ার জন্য হয়েছে, তাই সে সুজাতার কাঁধে গুলি লাগার কোনো চিহ্ন আছে কিনা তা পরীক্ষা করতে বলে। কিন্তু জাজ বলে তারা আর অপেক্ষা করতে পারবে না, কালকে সেই কেসের রায় প্রকাশ করে দিবে। তার আগে যদি রিতা সুজাতার পক্ষে কোনো প্রমাণ আনতে পারে তাহলে রায় পরিবর্তনশীল হতে পারে। তো কোর্টের কাজ সেদিনের মতো শেষ হলে আতুল থাকরালের কাছে যায় আর বলে সে তাকে এত টাকা দিয়ে রেখেছে, কিন্তু সে 2 টাকার উকিল রিতা তার উপর আঙুল তুলছে। আতুলের কথায় থাকরাল রেগে গিয়ে তাকে চড় মারে এবং তাকে তার অবস্থান দেখিয়ে দেয়, কারণ আতুলের বাবা তার জন্যই পার্টিতে জয়েন হতে পেরেছে, আর সেই তাদেরকে রক্ষা করে সবকিছু থেকে। তাই সে আতুলকে চুপচাপ বাড়ি ফিরে যেতে বলে, আর যাওয়ার আগে সে আতুলকে সেই রেকর্ডারটি দেয়, যেটা দিয়ে সে রিতার সব কথা শুনতে পেত। তাই আতুল সব সময় রিতার কথা শুনছিল। আর এদিকে পারভের ফার্ম হাউসের সিক্রেট রুমের ছবি লিক হয়ে গেলে তাদের পার্টি চাপে পড়ে যায়। আতুলের বাবা প্রকাশ তো ভয়ে সিএম এর ফোনও রিসিভ করছিল না। এদিকে আতুল যখন শুনতে পায় রিতার মা আজ রাতে বাড়িতে নেই এবং সে বাড়িতে সম্পূর্ণ একা, তখন সে জাইকে সুপারি দেয় রিতাকে মারার জন্য। অর্থাৎ রিতার সন্দেহই ঠিক ছিল, জাই আতুলের জন্য কাজ করে। আর নতুন সুপারি পেয়ে জাই অনেক খুশি হয়ে যায়, তাই সে তাড়াতাড়ি তৈরি হয়ে শিকারে বেরিয়ে পড়ে। সে রিতার বাড়িতে ক্লোরোফর্ম গ্যাস ছড়িয়ে দিয়ে রিতাকে খুঁজতে থাকে, আর চাদর মুড়িয়ে রিতাকে ঘুমিয়ে থাকতে দেখে সে আর এক মুহূর্ত দেরি না করে তার উপর ছুরি দিয়ে বারবার আঘাত করে। কিন্তু সে বুঝতে পারে রিতা সেখানে নেই, আর তখনই এসিপি জায় ফোর্স নিয়ে সেখানে আসে। আসলে এটা জায়কে ধরার একটা ফাঁদ ছিল। জায়ের দিকে পিস্তল তাক করে আর তাকে সারেন্ডার করতে বলে, কিন্তু জাই তো এত সহজে হার মানবে না। তাই সে তার পকেট থেকে 2টো ছুরি বের করে আর তাদের উপর
আক্রমণ করে এবং সেখান থেকে পালিয়ে যায়। লাইটের মধ্যে গুলি লাগায় সম্পূর্ণ বাড়ির লাইট জ্বলতে নিভতে থাকে। আর এই সুযোগে যাই একে একে সব পুলিশকে মারতে থাকে। এদিকে রীতা আর ঈশান কেশবের বাড়িতে লুকিয়েছিল। তখনই রীতা ঈশানের দেয়া সেই ব্রেসলেটটি একটা হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করে, কিন্তু সেই ব্রেসলেট ভাঙে না, কারণ তা কাচের নয় ডায়মন্ডের ছিল। সে ঈশানকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে ঈশান বলে এটা কাচের, কিন্তু রীতা তাকে সত্যি বলতে বলে কারণ এটা ডায়মন্ডের ব্রেসলেট। আর ঈশান বলেছিল সে গরিব ঘরের সন্তান, তাহলে সে 7 লাখ টাকার ব্রেসলেট কিভাবে কিনেছে। ঈশান তাকে বলতে না চাইলে রীতা বলে সে তাকে সত্যি না বললে সে তার সাথে কাজ করবে না। তখন ঈশান বলে আসলে সে গরিব নয়, তার বাবা জেডি কনস্ট্রাকশনের ওনার, আর সে বিদেশ থেকে ল পাশ করে এসেছে। একদিন তার ড্রাইভার এক গরিব লোককে গাড়ি দিয়ে ধাক্কা দিলে তার পা ভেঙে যায়, আর ঈশান সেই লোককে হাসপাতালে নিয়ে যায়, তার সম্পূর্ণ চিকিৎসা করে। কিন্তু অ্যাক্সিডেন্ট কেস হলে ড্রাইভারের জায়গায় তার নামে কেস হয়। সে তো গাড়ি চালাচ্ছিল না, কিন্তু এরপরও তাকে নিয়ে মেমস তৈরি হয়, কারণ সে তার বাবার টাকার পাওয়ার দেখাচ্ছে বলে। আর এই জন্য সে গরিব হয়ে থাকা শুরু করে। তখন রীতা বলে তাহলে সে একটা ল ফার্মের আন্ডারে কাজ করতে পারতো, তার কাছে কেন এসেছে। তখন ঈশান বলে সে তাকে পছন্দ করে, তাই তার সাথে কাজ করতে এসেছে। যেই কথা শুনে রীতা তাকে জড়িয়ে ধরে, আর তখনই যাই সেখানে চলে আসে। সে সেখানে এসেই রীতাদের উপর আক্রমণ করে। ঈশান তাকে আটকানোর চেষ্টা করলে সে ঈশানকেই আহত করে দেয়। তখন রীতার তার বাবার কথা মনে পড়ে, যে তাকে বলেছিল শত্রুকে হারাতে হলে শত্রুর মতো ভাবতে হবে। আর এই কথা মনে করে সে মাটিতে পড়ে থাকা জায়ের ব্যাগ থেকে সেই চাকুটি নিয়ে জায়ের সাথে মোকাবেলা করে। সে জাইকে কয়েকবার আক্রমণ করলে সে আহত হয়ে মাটিতে পড়ে যায়। তখন রীতা ঈশানের কাছে গেলে ঈশান বলে সেই খুনি মেয়েটি কোথায়। রীতা নিচে তাকালে সেখানে জাইকে দেখতে পায় না, কারণ সে পালিয়ে গেছে। রীতা আরো বলে জাই পারাভের খুনি নয়, কারণ তার কাঁধে গুলির নিশানা নেই। কিছুক্ষণ পরই জায় রীতাদের সাথে দেখা করে আর বলে জাই তার অনেক কনস্টেবলকে খুন করেছে আর সে তাকে ছাড়বে না। ঈশানও জায়ের উপর রেগেছিল, তাই সেও তাকে ছাড়বে না। রীতা তখন বলে জাই তো কিলার নয়, তাহলে আসল কিলার কে। এই কথা বলতে না বলতেই তার বাড়ির সেই মেয়েটির কথা মনে পড়ে, অর্থাৎ মোনা, যে তাকে পারাবের ব্যাপারে সমস্ত সত্যিটা বলেছিল। তাই তার এবার মোনার উপর সন্দেহ হয়। তাই সে একটা মলে সিকিউরিটি গার্ড সেজে মোনাকে চেক করার বাহানায় তার হাতে গুলির দাগ আছে কিনা সেটা চেক করে, কিন্তু সে মোনার হাতে কোনো দাগ দেখতে পায় না, অর্থাৎ সেও খুনি নয়। আর এই জন্য সে হতাশ হয়ে পড়ে এবং কাল কোর্টে গিয়ে কি করবে তা বুঝতে পারে না। তো পরের দিন তারা কোর্টে যায় এবং সে যেহেতু কোনো প্রমাণ সাবমিট করতে পারে না, তাই বিচারক এবার তার রায় প্রকাশ করতে যায়। কিন্তু তখনই পারাভের গার্লফ্রেন্ড বিয়াঙ্কা ফোন হাতে লাইভ করতে লাগে। এটা দেখে জাজ রেগে যায় আর তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। তখনই সে চেঁচামেচি শুরু করলে দুজন লেডি কনস্টেবল তার হাত ধরে জোর করে বাইরে বের করে দিতে নেয়। সে তখন বলে সে তার হাতে ব্যথা পাচ্ছে। আর এই কথা শুনেই রীতা বিয়াঙ্কাকে কাঠগড়ায় আনতে বলে। জাজ তাকে অনুমতি দিলে সে বিয়াঙ্কাকে জিজ্ঞেস করে সে তো ডান হাতি, সে তার সব কাজ ডান হাত দিয়ে করত, কিন্তু পারাভের মৃত্যুর পর থেকে সে কেন তার সমস্ত কাজ বাম হাতে করে। বিয়াঙ্কা বলে তার জিম ইনস্ট্রাক্টর তাকে বাম হাতে কাজ করতে বলেছে। তখন রীতা আবার বলে যে আগে তো সে হাতা ছাড়া জামা পরে ভিডিও বানাতো, কিন্তু পারাভের মৃত্যুর পর থেকে সে হাতাওয়ালা কাপড় পরা শুরু করেছে। আর এই গরমের মধ্যেও সে একটা ভারী জ্যাকেট পরে আছে, সে কি তার জ্যাকেট খুলতে পারবে। বিয়াঙ্কা বলে সে তার জ্যাকেট কেন খুলবে। রীতা তখন বলে তার হাতে এমন কি বা হয়েছে যে সে ডান হাত দিয়ে একটা ফোনও তুলতে পারে না। আর এর কারণ হলো পারাভকে হত্যা করার দিন কেশবের ফিট করা পিস্তলের গুলি তার গায়ে লেগেছে। কিন্তু বিয়াঙ্কা তা অস্বীকার করে এবং তার জ্যাকেট খুলে তার ডান হাত দেখায়, যেখানে ক্ষত চিহ্ন আছে ঠিকই, কিন্তু সে দাবি করে সে সাইকেল থেকে পড়ে হাতে ব্যথা পেয়েছে। রীতা বলে সে সাইকেল থেকে পড়ে ব্যথা পেয়েছে, এটা কি সে প্রমাণ করতে পারবে। তখন বিয়াঙ্কা তাকে উল্টো প্রশ্ন করে যে তার ক্ষত পারাভের বাড়িতেই গুলি লেগে হয়েছে, এটা কি সে প্রমাণ করতে পারবে। তখন রীতা বলে সে নিশ্চয়ই পারবে, আর এই জন্য তাকে ডিএনএ টেস্ট করতে হবে। আর রীতা বিয়াঙ্কাকে বলে তার আর পারাভের মধ্যে সম্পর্ক কেমন। তখন বিয়াঙ্কা বলে পারাভ তাকে ভালোবাসে আর সে পারাভকে। রীতা তখন বলে পারাভ তো অনেক মেয়েদের তার সেই সিক্রেট রুমে নিয়ে যেত, সে কি জানতো না
পারাভ কি তাকে কখনো সেই রুমে নিয়ে যায়নি? বিয়াঙ্কা বলে পারাভ তাকে কখনো নিয়ে যায়নি, কিন্তু রিতা তার সাথে মাইন্ড গেম খেলে। সে বিয়াঙ্কাকে ভীতু বলে এবং খোঁচা মেরে কথা বলে, কারণ পারাভ যদি তাকে অত্যাচার করেও থাকে তাহলে সে কি বা করতে পারে? সে তো একটা ছোট ইনফ্লুয়েন্সার মাত্র, আর পারাভ একজন পাওয়ারফুল ব্যক্তি। এই সব বলে সে বিয়াঙ্কাকে উত্তেজিত করার চেষ্টা করে, আর সত্যি সত্যি বিয়াঙ্কা উত্তেজিত হয়ে পড়ে এবং সে বলে ওঠে সে দুর্বল নয়, সে পাওয়ারফুল, আর সেই পারাভকে খুন করেছে। যে কথা শুনে কোর্টের সবাই হা হয়ে যায়। রিতা বিয়াঙ্কাকে জিজ্ঞেস করে সে কেন পারাভকে খুন করেছে। তখন বিয়াঙ্কা বলে কেশবের বোনের মৃত্যুর কেসে সে মিথ্যা সাক্ষী দিয়েছিল যে সে পারাভের সাথে তার ফার্ম হাউসে ছিল, কিন্তু এরপরও তারা তাকে মেরে ফেলার প্ল্যান করে। প্রকাশ পারাভকে বলে যে সে যেন বিয়াঙ্কাকে ভুলে যায়, কারণ সে যে কোনো দিন তার মুখ খুলবে, তাই নিজেকে বাঁচানোর জন্য সে পারাভকে খুন করে। আর তখনই তার হাতেও গুলি লাগে। তখন রিতা তাকে জিজ্ঞেস করে সুজাতার ফুটপ্রিন্ট এবং ইনহেলার সে কোথায় পেয়েছে। উত্তরে বিয়াঙ্কা বলে সে কেশবের বাড়ি থেকে সেগুলো চুরি করেছে। এর থেকেই প্রমাণিত হয় যে পারাভের খুন সুজাতা নয়, বিয়াঙ্কা করেছে, আর এই জন্য জাজ সুজাতাকে মুক্ত করে দেয় এবং বিয়াঙ্কাকে গ্রেফতার করা হয়। আর প্রথমবারের মতো কেস হেরে থাকরাল অবাক হয়ে যায়, কারণ জিতে যাওয়ার শেষ মুহূর্তে এসে সে একটা বাচ্চা মেয়ের কাছে হেরে গেছে। রিতা তখন সুজাতাকে জড়িয়ে ধরে, কারণ কেশব তাকে বাঁচাতে সবকিছু করেছিল, আর আজ সে বেঁচে থাকলে সুজাতাকে জড়িয়ে ধরত। এরপর তারা কোর্ট থেকে বের হলে রিপোর্টাররা তাদেরকে ঘিরে ধরে এবং জিজ্ঞেস করে থাকরালের বিরুদ্ধে কেস লড়তে সে কি ভয় পায়নি। রিতা বলে সে সত্যকে ফলো করেছে, তাই সে ভয় পায়নি, কিন্তু রিপোর্টাররা তার কেস জেতা নিয়ে প্রশংসা না করে বারবার তাকে কেস লড়তে সাহস কোথায় পেয়েছে এবং থাকরালের বিরুদ্ধে কেস লড়া তার কেমন লাগছে এইসব বলে বিরক্ত করতে থাকে। সেই সময় জয় এসে তাদেরকে বকা দিয়ে সরিয়ে দেয়। এরপর জয় রিতার সাথে ডেটে যেতে চায়, আর রিতাও তার কথায় রাজি হয়, কারণ সে জয়কে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানাতে চাইছিল। পরের দিন জয় রিতার জন্য অপেক্ষা করতে করতে প্র্যাকটিস করছিল। সে রিতাকে কি বলবে সেই সব কিছু, কিন্তু তখনই রিতা এলে সে সব কিছু ভুলে যায়। তারা দুজন গল্প করার সময় জয়ের ফোন আসে, আর সে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারে। তাই সে রিতাকে বলে সে ইনফরমেশন পেয়েছে তার বাবা নিজে থেকে মারা যায়নি, তাকে খুন করা হয়েছে। যে কথা জেনে রিতা হতবাক হয়ে যায়। তখন আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে রিতার বাবা কোনো কারণে চিন্তায় ছিল। সে ধূমপান করার জন্য একটা দোকানে গেলে সেখানে তার জন্য একটা ফোন আসে। যেই ফোন পেয়ে সে চিন্তায় পড়ে যায়, তাই সে একটি ট্যাক্সিতে উঠে তাড়াতাড়ি মালাদ নামক জায়গায় যেতে বলে। ড্রাইভার তখন তাকে শান্ত গলায় বলে সে পালাতে পারবে, কিন্তু লুকাতে পারবে না। যেই কথা শুনে সে আরো বেশি চিন্তায় পড়ে যায়। বর্তমানে যায় রিতাকে তার বাবার পোস্টমর্টেম রিপোর্টটি দেখায়। তার বাবার মৃত্যুর কারণ ছিল মাথায় চোট পাওয়া। তার বাবার মাথায় দুটো চোট দেখা যায়, কিন্তু পুলিশ ফাইলে শুধু একটা চোটের কথাই লেখা ছিল। জয় বলে হয়তো উপর থেকে নিচে পড়ার সময় সে দেয়ালের সাথে বাড়ি খেয়েছে, কিন্তু রিতা ক্যালকুলেট করে বলে যদি তার কথা মতোই হয় সব, তাহলে সেই দেয়ালটি ভেঙে যেত বা সেখানে রক্তের দাগ লেগে থাকতো, কিন্তু তেমন কিছুই হয়নি। অর্থাৎ তার বাবার মাথায় আগে আঘাত করা হয়েছে, এরপর তাকে নিচে ফেলে দেওয়া হয়েছে। তাই সে জয়কে সেই কেস রিওপেন করতে বলে। জয় বলে কেস তো রিওপেন হয়ে যাবে, কিন্তু তার আগে তাকে তাদেরকে অজ্ঞাত ব্যক্তির নামে এফআইআর করতে হবে। রিতা বলে সে থাকরালকে ছাড়বে না, কারণ সে তখন তার বাবার কেস লড়ছিল, কিন্তু মাঝপথেই সে তার বাবার বিপক্ষে চলে যায়। আর থাকরাল ইনোসেন্ট মানুষকে ফাঁসিয়ে দেয় দোষীকে বাঁচানোর জন্য। এর মানে তার বাবার কেসেও সে কাউকে না কাউকে বাঁচিয়েছে। তখন জয় তাকে জাহাজি নামের এক গুন্ডার ছবি দেখায়, যা আগে রিতার বাবার হয়ে কাজ করত। আর সে এটাও বলেছিল যে শিপইয়ার্ডে কন্টেইনারে করে মাদক পাচার হয়। তখন রিতা বলে হয়তো তারা তার বাবাকে মাদক পাচার মামলায় ফাঁসিয়ে দিয়েছে, তাই সে জয়কে বলে জাহাজিকে গ্রেফতার করতে, তাহলে অনেক কিছু জানা যাবে। কিন্তু জয় বলে সে যদি জাহাজিকে গ্রেফতার করে সে 2 ঘন্টার মধ্যে ছাড়া পেয়ে আন্ডার কভারে চলে যাবে, তাই তারা এখনই তাকে গ্রেফতার করতে পারবে না। আর রিতা ঠিক করে সে তার বাবার কেস সমাধান করবেই করবে। তাই সে পরের দিন একজন ইরানি মুভি ডিরেক্টর সেজে জাহাজির সাথে দেখা করতে যায়। সে জাহাজিকে বলে সে এখানে একটা মুভি তৈরি করবে, তাই সে জাহাজির ঘটানো কোনো ক্রাইমের উপর এই মুভি তৈরি করতে চাচ্ছে। সে জাহাজিকে 2006 সালের কোনো ঘটনা বলতে বলে। আসলে সে জাহাজির মুখ থেকে তার বাবার সাথে হওয়া ইনসিডেন্টের ব্যাপারে জানতে চাইছিল, কিন্তু জাহাজির তার উপর সন্দেহ হয়, তাই সে তাকে তার জ্যাকেট খুলতে বলে, কারণ তার
তার সন্দেহ রিতা কোনো পুলিশের লোক আর তার কাছে গোপন ক্যামেরা আছে। তো বাধ্য হয়ে রিতাকে তার জ্যাকেট খুলতে হয়, কিন্তু সে যত কথাই বলে হঠাৎই জাহাজির রিয়াকশন বন্ধ হয়ে যায়। আর সে যখন তাকে স্পর্শ করে সে বুঝতে পারে জাহাজি আর বেঁচে নেই। যেই মেয়েটি জাহাজিকে আকুপাংচার দিচ্ছিল সেই হয়তো তাকে খুন করেছে। আর রিতার ধারণা ভুলও হয় না, সত্যিই সেই মেয়েটি জাহাজিকে সূচের মাধ্যমে বিষ দিয়ে খুন করেছে। তাই সে আস্তে করে সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু জাহাজির ডান হাত খুশবু কিছু একটা সন্দেহ করে। আর জাহাজির কাছে গিয়ে তাকে মৃত দেখে সে রিতার পিছু করতে থাকে, কিন্তু ততক্ষণে রিতা কোনোভাবে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে সিএম থাকরালকে তার অফিসে ডাকে, কারণ কেউ একজন এত সিকিউরিটি আর সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও তার লকারের তালা খুলে একটি চিঠি রেখে চলে গেছে, যেখানে লেখা ছিল খুব শীঘ্রই সরকারের পতন হবে। আর এটা যার তার কাজ নয়, এর পেছনে অনেক বড় কেউ আছে। তখন থাকরাল তাকে না ঘাবড়ে পুলিশের সাহায্য নিতে বলে। সিএম বলে শহরের যত চোর বদমাশ আছে সবাই থাকরালের জন্য বাইরে ঘোরাফেরা করতে পারছে, তাই থাকরালই জানতে পারবে কে তার অফিসে এসেছে আর এই কাজ করেছে। যার কথায় থাকরাল রাজি হয় এবং সে চিঠিতে একটা কয়েন পায় যেখানে লেখা ছিল ব্লাড ইজ দ্য অনলি ট্রু ইঙ্ক। এদিকে একজন কালো কাপড় পরা লোক একটি মেয়েকে তাড়া করছিল। সে মেয়েটিকে লক্ষ্য করে গুলি ছুড়লেও মেয়েটি কোনো রকমে বেঁচে পালাতে লাগে, কিন্তু তখন একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে দেয়। এদিকে রিতা জ্যায়কে কল করে সেই ইনসিডেন্টের কথা জানায়, যেখানে সে জ্যায়কে সেই মেয়েটির কথা জানায় যে জাহাজির সেবা করছিল। সে 100% শিওর যে মেয়েটি জাহাজিকে খুন করেছে, কিন্তু সে মাস্ক পরে থাকায় সে তার মুখ দেখেনি। তবে সে জ্যায়কে জানায় যে সেই মেয়েটির হাতে একটা ব্রেসলেট আছে যেটা দেখতে ব্রিটিশ আমলের মতো। তখন জ্যায়ের একটা ইমার্জেন্সি কেস আসলে সে সেখানে চলে যায়, যেটা ছিল সেই অ্যাক্সিডেন্ট করা মেয়েটির কেস। আর গাড়ির ড্যাশ ক্যামেরার ভিডিও দেখে যায় বুঝতে পারে মেয়েটি কোনো কারণে পালানোর সময় হুট করেই গাড়ির সামনে চলে আসে এবং তার অ্যাক্সিডেন্ট হয়। তো পুলিশ মেয়েটির লাশ নিয়ে যেতে লাগলে মেয়েটির রক্তকাশি হয়, কিন্তু মেয়েটি বেঁচে আছে জেনে তারা খুশি হয় আর তাকে দ্রুত হাসপাতালে পাঠায়। তখনই যায় মাটিতে সেই মেয়েটির একটি লকেট পায়, যেখানে রিতার বলা সেই কয়েনটি ছিল। পরের দিন যায় রিতাকে নিয়ে সেই মেয়েটির কাছে যায়, কিন্তু মেয়েটি নিজের নাম বা কিছুই বলতে পারছিল না, যেটা মাথায় আঘাত লাগার ফলে হয়েছে। আর যায় মেয়েটির ব্যাগ বা আইডি কোনো কিছুই পায়নি, যেখান থেকে তারা তার সম্পর্কে জানতে পারবে। তখন রিতা ডক্টরকে জিজ্ঞেস করে যে সে কি মেয়েটির কোনো কাটা দাগ, অপারেশনের দাগ ইত্যাদি জাতীয় কিছু দেখেছে যেগুলো থেকে তারা তার সম্পর্কে জানতে পারবে। তখন ডাক্তার বলে মেয়েটির পিঠে সে কিছু মারের দাগ দেখেছে, যেগুলো দেখে মনে হচ্ছিল মেয়েটিকে ছোটবেলায় অনেক মারধর করা হতো। আর তাছাড়াও তার হাতে একটা অদ্ভুত ট্যাটু আছে। তো কিছুক্ষণ পরই ডক্টর মেয়েটিকে চেক আপ করে আর এখন সে মোটামুটি সুস্থ আছে। তখন রিতা ডক্টরকে মেয়েটির স্মৃতিশক্তি ফিরে আসার ব্যাপারে জিজ্ঞেস করে। ডাক্তার বলে কালও স্মৃতি ফিরে আসতে পারে বা 10 বছর পর, ঠিক কবে তার স্মৃতি ফিরে আসবে তা কেউ জানে না। তখনই সেখানে থাকরাল চলে আসে। সে সিএম এর অর্ডারে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করবে বলে রিতাদের বাইরে পাঠিয়ে দেয়। যায় পুলিশ অফিসার হয় সেখানে থাকতে চাইলে থাকরাল তাকেও বের করে দেয়। এরপর তারা মেয়েটির ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার সম্পর্কে খোঁজ লাগানোর চেষ্টা করে, কিন্তু তার না আছে কোনো আইডি, না পাওয়া গেছে অন্য কোনো ডিটেলস। এরপরই থাকরাল তাকে তার ব্যাপারে জিজ্ঞেস করলেও মেয়েটি নিজের সম্পর্কে কিছুই বলতে পারে না। সে ওই কয়েনে লেখা বাক্যটির অর্থ জানতে চাইলেও মেয়েটি তাকে তা বলতে পারে না। এদিকে বাইরে অপেক্ষা করতে থাকা জ্যায় বলে জাহাজিকে খুন করা সেই মেয়েটির কাছেও একই কয়েন ছিল, তাহলে কি তারা দুজন একসাথে জড়িত? থাকরাল মেয়েটিকে মনে করতে বলে আর তার উপর চিৎকার করতে লাগে। থাকরাল বলে সে একজন লয়ার আর সে তাকে সাহায্য করতে পারবে। এই বলে সে তাকে কয়েনের ব্যাপারে বলার জন্য চাপ দিতে লাগে। তখনই মেয়েটি চিৎকার করতে শুরু করে। সেই সময়ই রিতা সেখানে চলে আসে এবং থাকরালকে বলে তারা লয়ার, তাই সে কাউকে এভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে না। থাকরাল তখন বলে সে জিজ্ঞাসাবাদ করছে না, সে তার ক্লায়েন্টের সাথে কথা বলছে। কিন্তু রিতা বলে সে কি তাকে লয়ার বলে একসেপ্ট করেছে আর একজন মানুষের নিজের লয়ার বাছাই করার অধিকার আছে। থাকরাল তখন মেয়েটিকে বলে তার 25 বছরের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু রিতা নিজেকে লয়ার পরিচয় দিয়ে বলে থাকরালের ক্যারিয়ার তার নিষ্ঠার কাছে কিছুই না, তাই সে তাকে রিপ্রেজেন্ট করবে। মেয়েটি তাদের কথা শুনে কনফিউজড হয়ে বলে যে তার পরিচয় বের করতে পারবে সে তাকে তার লয়ার হিসেবে নিবে। সে আরো বলে তার হালকা মনে আছে কেউ একজন তার উপর গুলি চালালে সে পালাতে থাকে আর পালাতে গিয়েই তার একটা গাড়ির সাথে ধাক্কা লেগে যায়।
তখন থাকরাল বলে সে ক্রিমিনালদের থেকে তার খোঁজ পাবে, কারণ তাদের নেটওয়ার্ক অনেক বড়, আর যেহেতু তার উপর গুলি চালানো হয়েছে তারা নিশ্চয়ই তার খোঁজ পাবে। কিন্তু রিতা বলে তার হাতে একটা ট্যাটু আছে যা জাপানে বিখ্যাত, আর এই ট্যাটু জাপানি প্রফেশনালরাই করতে পারে, তাই সে সেখান থেকে তার অ্যাড্রেস সম্পর্কে জানতে পারবে। তাছাড়া তার জুতো ইতালিয়ান ব্র্যান্ডের, তাই তারা সেখান থেকেও তার নাম জানতে পারবে। আর মেয়েটি রিতার কথায় ভরসা পায়, তাই সে রিতাকে তার লয়ার হিসাবে বাছাই করে, যে জন্য থাকরাল রিতার উপর রেগে যায় এবং বলে তার কাজে বাধা না দিতে, তা না হলে তার অবস্থাও তার বাবার মতো হবে। তো এরপরই রিতা খুশবুর খোঁজ পায় যে একটি হোটেলে রোজ স্যুপ খেতে যায়, তাই সে মাছ বিক্রেতা সেজে সেই হোটেলের মালিকের কাছে যায় এবং তাকে নোংরা পরিবেশে খাবার রান্না করার জন্য পুলিশকে অভিযোগ জানানোর কথা বলে। আর এইসব বলে সেখানে একটা কাজ নিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই খুশবু সেখানে আসে এবং রোজকার মতো তার প্রিয় স্যুপের অর্ডার দেয়। তখনই রিতা ঘুমের ওষুধ মিশিয়ে তা নিয়ে আসে খুশবুর সামনে, কিন্তু খুশবুর ঘ্রাণ শক্তি এতই প্রখর ছিল যে সে রিতাকে চিনতে পেরে যায় যে সেদিন সে ডিরেক্টর সেজে তাদের আস্তানায় এসেছিল। তাই সে রিতাকে স্যুপ খেতে বলে। রিতা ভেজিটেরিয়ান বলে খাবার খেতে চায় না, কিন্তু খুশবু তাকে পিস্তল ঠেকিয়ে সেই স্যুপ খেতে বাধ্য করে এবং ঘুমের ওষুধ মিশানো স্যুপ খেয়ে রিতা সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এই সব কিছু ঈশান বাইরে থেকে ফোন কলের মাধ্যমে শুনছিল। সে রিতাকে পালানোর কথা বললেও রিতা ততক্ষণে অজ্ঞান হয়ে যায়, তাই সে জ্যায়কে কল করে আর সবকিছু খুলে বলে। জ্যায় তখন তাড়াতাড়ি করে তাদের কাছে আসার জন্য রওনা দেয়। এদিকে খুশবু রিতার উদ্দেশ্য জানার জন্য তার জ্ঞান ফেরানোর চেষ্টা করবে, তখনই হোটেলের সমস্ত লাইট অফ হয়ে যায় আর হোটেলের মালিক লাইট চেক করতে যায়, কিন্তু অনেকক্ষণ হওয়ার পরও তার কোনো সারা শব্দ না শুনে খুশবু সেখানে গেলে হোটেল মালিককে মাটিতে পড়ে থাকতে দেখে। আর তখনই ঈশান এসে তার উপর আক্রমণ করে। ধস্তাধস্তির একটা সময় সে ঈশানের দিকে পিস্তল তাক করে, তাকে সে প্রায় গুলি করতেই যাবে, তখনই রিতা পেছন থেকে এসে তার মাথায় আঘাত করে, তাই সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। যার পর রিতা এবং ঈশান খুশবুকে চেয়ারের সাথে বেঁধে রাখে। কিছুক্ষণ পরই খুশবুর জ্ঞান ফিরে এলে রিতা তাকে সে যা যা জানে সেই সব কিছু বলতে বলে, কিন্তু খুশবু হাসতে থাকে এবং বলে পুলিশ, মাফিয়া, অপোজিট গ্যাং কেউ তার থেকে কিচ্ছু জানতে পারেনি আর সে তার মুখ খোলাবে। ঈশান তখন রিতাকে বলে এই খুশবু তো পিস্তলকেও ভয় পায় না, সে মরে যাবে তাও মুখ খুলবে না, তাহলে তারা ইনফরমেশন কিভাবে পাবে? তখনই রিতার মাথায় একটা বুদ্ধি আসে। সে কিছু পচা মাছ জোগাড় করে, আর খুশবুর যেহেতু ঘ্রাণ শক্তি প্রখর তাই স্বাভাবিকভাবে এই মাছের পচা গন্ধও বেশি পাবে সে। আর ঠিক তাই হয়। খুশবু এই গন্ধ সহ্য করতে পারছিল না, তাই সে বাধ্য হয়ে রিতার প্রশ্নের উত্তর দিতে রাজি হয়। এরপর রিতা তাকে সেই কয়েনটি দেখিয়ে কয়েনের ব্যাপারে জিজ্ঞেস করে। কয়েনটি দেখে প্রথমে খুশবু না জানার ভান করলে পচা মাছের সামনে তাকে পারস্থ হতে হয়, তাই সে রিতাকে জানায় যে কয়েনটি আসলে বুককিপারের সিম্বল। রিতা বুককিপারের ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে খুশবু বলে যে সে জানে না বুককিপার কে, আর বুককিপার জাহাজির জন্য কাজ করত, যে কাজগুলো জাহাজি করতে পারে না তা সে করত। তো বুককিপারকে কোথায় পাওয়া যাবে এমন প্রশ্নের উত্তরে খুশবু বলে সে নিজেও জানে না বুককিপার কোথায় থাকে, তার ব্যাপারে শুধু জাহাজিই জানতো, আর এখন তো সেও বেঁচে নেই। এরপর রিতা তাকে তার বাবা সুভাষ সানিয়ালের ব্যাপারে জিজ্ঞেস করে। খুশবু বলে সুভাষ সানিয়াল মানে সেই কাস্টমস অফিসার, জাহাজি তো সুভাষের সাথেই কাজ করত, আর সে জাহাজে করে মাদক পাচার করত, যেটা সুভাষ জানতো না। আর যখন সে তা বিক্রি করে তখন সে নিজেও এই টাকার লোভ সামলাতে না পেরে তার ইমানদারি বিক্রি করে দেয়, কিন্তু রিতা তা বিশ্বাস করতে চায় না। সে মাদকের র্যাকেটের ধরা পড়ার ঘটনা জানতে চাইলে খুশবু বলে র্যাকেট ধরা পড়ার পর জাহাজির সমস্ত দোষ সুভাষকে নিতে বলে, আর এই জন্য সে তাকে অনেক টাকা অফার করে, কিন্তু সুভাষ তা মেনে না নিলে জাহাজি তাকে মারার সুপারি দেয়। রিতা তখন জিজ্ঞেস করে সুভাষকে কি সে মেরেছিল? তখন খুশবু বলে সে নয়, সুভাষকে অ্যাসিড আন্না মেরেছিল। এই কথা শুনে রিতা নিশ্চিত হয় যে তার মানে তার বাবাকে খুনই করা হয়েছে। তখন জ্যায় তাকে ফোন করে জানায় হাসপাতালে সেই মেয়েটির সাথে কোন একটা ঝামেলা হয়েছে, তাই সে আর দেরি না করে রিতাকে দ্রুত হাসপাতালে যেতে বলে। রিতা তখন ঈশানকে নিয়ে হাসপাতালে যায়, যেখানে সে থাকরালকে দেখে যে আইআইএস ফোর্স নিয়ে এসেছে মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য।
তো রিতা থাকরালকে এসে বলে সে একটা সাধারণ মেয়েকে আইএএস এর হাতে তুলে দিচ্ছে কেন। তখন থাকরাল বলে মেয়েটির কোনো আইডি নেই, তার সম্পর্কে কোনো তথ্য নেই, কিন্তু তার সাথে বিদেশের কানেকশন আছে, তাই সে হয়তো দেশদ্রোহী যে নাশকতা করতে এসেছে। আর ভোটের আগে সিএম কোনো ঝামেলা চায় না। এই বলে তারা মেয়েটিকে নিয়ে যেতে লাগলে রিতা বলে সে খুব শীঘ্রই তাকে বাইরে বের করে আনবে। রিতারা ভাবতে থাকে যে তারা মেয়েটিকে কিভাবে আইএএস এর থেকে বের করে আনবে। এরপর আমাদের হাসপাতালে নার্সকে দেখানো হয় যে সেই মেয়েটির দেখাশোনা করছিল। আর সেই নার্স একজনকে কল করে বলে সেই মেয়েটির সত্যি যদি তাদের আগে অন্য কেউ জেনে যায় তাহলে তারা ধরা পড়ে যাবে, তাই তাদেরকে তাড়াতাড়ি সেই মেয়েটির কাছে পৌঁছাতে হবে। এদিকে আমরা একজন লোককে দেখি যে সেই মেয়েটিকে নির্যাতন করে কয়েনটির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটি তো কিছুই মনে করতে পারছিল না। সেই লোকটি মেয়েটিকে বিবস্ত্র করেও তার মুখ খোলার চেষ্টা করছিল, কিন্তু মেয়েটির তো কিছুই মনে পড়ছিল না। তখনই সেখানে অ্যাসিড আন্না আসে, যে তার ব্যাগ থেকে অ্যাসিডের বোতল বের করে 1 ফোঁটা অ্যাসিড মেয়েটির কপালে দিয়ে দিলে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখনই অ্যাসিড আন্না তাকে বলে এই কষ্ট থেকে বাঁচতে হলে তাকে থাকরালের সব কথা শুনতে হবে এবং তাকে সব সত্যি বলতে হবে, কিন্তু মেয়েটি বলে তার তো কিছুই মনে পড়ছে না। এরপর আমাদের জয়কে দেখানো হয় যে তার বাবার সাথে ডিনার করার অনুমতি নেয় তাদের বাড়িতে সেই মেয়েটিকে রাখার জন্য। আর তার বাবা তার কাজের প্রতি এত আগ্রহী হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে জয় বলে আগে তার কাজ ভালো না লাগলেও এখন সে এমন একজনের সাথে কাজ করছে যার সাথে কাজ করে সে তার কাজকে ভালোবাসতে শুরু করেছে। আর তখনই তার কাছে একটা ফোন আসলে সে ইমার্জেন্সি সেখানে চলে যায়। সে এসেছে ক্রাইম সিনে, যেখানে একটি মেয়েকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর সেই মেয়েটিই ছিল হাসপাতালের সেই নার্সটি যে সেই মেয়েটির সেবা করছিল, আর তার নাম বিনিতা। যায় বিনিতার গলায়ও সেই একই রকম কয়েন দেখতে পেয়ে রিতাকে খবর দেয়। রিতা সেখানে এসে বিনিতার লাশ দেখে ভাবতে থাকে তাকে যে খুন করেছে সে খুব শক্তিশালী, কারণ তার দিকে ছুরি ছুঁড়ে মারলে সে গিয়ে দরজার সাথে আটকে যায়। তখন জয় বলে তারা বিনিতার ফোন খুঁজে পেয়েছে, যেটা কাজ করছে না। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো বিনিতা নামের কেউ হাসপাতালে কাজই করে না। যেই কথা শুনে রিতা বুঝতে পারে বিনিতা সেই মেয়েটির উপর নজর রাখার জন্যই হাসপাতালে ফেক নার্স সেজে গিয়েছিল, কিন্তু সে কেন এই কাজ করেছে তা তারা এখনো বুঝতে পারছিল না। তাই বিনিতার সম্পর্কে ইনফরমেশন খোঁজার জন্য তারা সমস্ত ঘর অনুসন্ধান করে। তখন রিতা আলমারির ভেতর একটা ম্যাপ দেখে যার পাশে কিছু সংখ্যা লেখা ছিল এবং সেগুলো কলম দিয়ে দাগ কেটে রাখা হয়েছিল। তাছাড়াও সেখানে একটা টাইমার ছিল, যেই টাইমারের শেষ সময় দাঁড়ায় 30 তারিখ, যেটা দেখে রিতা বলে 30 তারিখ তাদের শহরে হয়তো বড় কিছু হতে চলেছে। এর পরের দৃশ্যে আমাদের বুককিপারকে দেখানো হয় যে একটি মেয়েকে বলে যে তাদের শত্রুকে মেরে সে অনেক ভালো কাজ করেছে, তাই এখন থেকে সে তাদের গ্যাং মেম্বার, তাদের রক্তের বোন। এই বলে সে তাকে কয়েনওয়ালা লকেট দেয় এবং মেয়েটির নাম রাখে ম্যাগনেট মিনা। এদিকে রিতা সেই মেয়েটিকে বাঁচাতে আরো একবার কোর্টরুমে থাকরালের মুখোমুখি হয়। থাকরাল জাজকে বলে যে তাদের দেশে বিভিন্ন সময় শত্রু দেশগুলো বিভিন্ন টেরোরিস্টকে পাঠিয়ে থাকে, আর রিতার ক্লায়েন্টও এর থেকে কিছু কম নয়। তার না আছে কোনো আইডি আর না আছে কোনো পরিচয়, যেটা থেকে এটা প্রমাণিত হয় যে সে একজন টেরোরিস্ট। তাই থাকরাল মেয়েটিকে জুডিশিয়াল কাস্টাডিতে রাখার অনুরোধ করে। এরপর রিতাকে তার ক্লায়েন্টের জন্য হয়ে কথা বলার জন্য বলা হলে রিতা কিছু না বলেই থাকরালের উপর পিস্তল তাক করে, যা দেখে কোর্টের সবাই হা হয়ে যায়। রিতা থাকরালকে বলে সে এতদিন ধরে যত যত ক্রিমিনালদের মুক্ত করেছে তাদের নাম জানাতে, কারণ সে একজন লয়ার হয়ে ক্রিমিনালদের সাহায্য করে। তখন জাজ তাকে কোর্টের ভেতরে সব নাশকতামূলক কাজ করতে বারণ করে, আর সুযোগ বুঝে জয় রিতার হাত থেকে পিস্তলটি নিয়ে নেয়। আর কোর্টে এমন দণ্ডনীয় অপরাধ করার জন্য জাজ রিতার জন্য কিছু শাস্তি ঘোষণা করে। তখন রিতা বলে সে তো কোনো অপরাধ করেনি, তাহলে সে কিসের শাস্তি পাবে? তখন থাকরাল বলে সে কি কখনো ল কলেজে যায়নি? একজন ক্রিমিনালকে দুভাবে চেনা যায়, 1 ক্রিমিনাল অ্যাকশন দ্বারা আর 2
পূর্বে করা কোনো অপরাধ বা অপরাধ করার পরিকল্পনা, যাকে মেন সেরা বলে, এ দ্বারা। রিতা নিজেও থাকরালের সাথে সাথে এই কথা বলে, কারণ সে কলেজ টপার আর তার কাছে ন্যূনতম এই জ্ঞান আছে যে কোর্টে পিস্তল নিয়ে আসা যায় না, তাই সে খেলনা পিস্তল নিয়ে এসেছে কিছু জিনিস প্রমাণ করতে। যেমন তার থাকরাল বলেছে একজন ক্রিমিনালকে চেনা যায় তার করা ক্রাইম দেখে, কিন্তু তারা কি এটা প্রমাণ করতে পারবে যে তার ক্লায়েন্ট কোনো ক্রাইম করেছে বা সে অতীতে ক্রাইম করেছে বা তার মধ্যে ভবিষ্যতে ক্রাইম করার লক্ষণ আছে? তার ক্লায়েন্টের তো নিজের স্মৃতিও মনে নেই, তাই তাকে কি করে একজন ক্রিমিনাল বলা হচ্ছে? তো সবকিছু বিবেচনা করে কোর্ট মেয়েটিকে মুক্ত করে দেয়। আর আরো একবার থাকরালকে রিতার কাছে হার মানতে হয়। তারা মেয়েটিকে জয়ের বাড়ি নিয়ে যায়, কিন্তু অ্যাসিডান্নাকে নিয়ে একটা ভয় থেকেই যায়, সে যদি আবারও আসে। আর পুলিশ অ্যাসিডান্নাকে তার অপরাধের জন্য খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। তখন মেয়েটি জানায় তারা অ্যাসিডান্নাকে ধরতে পারবে, কারণ অ্যাসিডান্না যখন তার কাছে এসেছিল তখন সে তার মেয়ের জন্য রোজ নামক একটি বেকারি থেকে কেক কেনার কথা বলছিল। অ্যাসিডান্নাকে তো জয় সামলে নিবে, কিন্তু মেয়েটির যে কোনো স্মৃতি মনে না পড়ায় তারা সমস্যায় পড়ে যায়। তখন ঈশান তাদেরকে একজন হিপনোসিসের কথা বলে, কিন্তু জয় তার কথায় গুরুত্ব না দিলে সে মেয়েটি বলে যে তাদের কাছে আর কোনো অপশন নেই তার সম্পর্কে জানার জন্য, তাই চেষ্টা করে দেখা যেতেই পারে, যার কথায় রিতাও রাজি হয়। এরপর তারা ঈশানের পরিচিত স্যাম নামের একজন হিপনোসিসের কাছে যায়, কিন্তু রিতার স্যামকে তেমন একটা বিশ্বাস হচ্ছিল না। তখন স্যাম তার সাথে গল্প করতে করতে তাদেরকে চা খেতে দেয়, কিন্তু প্রথমবার রিতারা চা খেয়ে ভালো অনুভব করলেও পরবর্তীতে দেখে সেখানে আসলে চা নয়, পানি রয়েছে, যেটা দেখে তারা বুঝতে পারে যে তারা ঠিক মানুষের কাছে এসেছে। এরপর স্যাম মেয়েটিকে হিপনোটাইজ করা শুরু করে। সে মেয়েটিকে বাথটবে পানির মধ্যে ডুবে তার কথা ভাবতে বলে, আর কিছুক্ষণের মধ্যেই মেয়েটি কিছু ভিশন দেখতে পায়, যেখানে সে একটি দরজা দিয়ে প্রবেশ করলে একটা বাড়ির সামনে আসে। সেই বাড়ির সামনে সে একটা মূর্তি দেখে এবং একটি বাচ্চা মেয়েকে দেখে, যার পিছু পিছু সে একটি বাড়ির ভেতর গেলে একটি মেয়ে তাকে পারি বলে ডাকে। আর তখনই সে হিপনোসিসের থেকে বাইরে বের হয়ে আসে। এরপর সে রিতাদের নিজের নাম জানায় এবং সে স্বপ্নে কি কি দেখেছে সেই সব কিছুর ছবি আঁকে। আর সে দরজার মধ্যে একটা লোগো দেখেছিল, যেটাও সে আঁকে এবং সেই মূর্তিটিও আঁকে। আর মূর্তির অনুসন্ধান করতে তারা একটি লাইব্রেরিতে এসে লাইব্রেরিয়ানকে পারির ছবি দেখালে সেই লাইব্রেরিয়ান মহিলা পারিকে চেনে না বলে জানায়, কিন্তু রিতারা অন্যদিকে গেলে সে কাউকে কল করে একটা কোড বলে। রিতারা তো সেই লোগো খুঁজতে থাকে। তখনই ঈশানের গায়ে লাইব্রেরিয়ান মহিলার হাত থেকে চা পড়ে গেলে সে ওয়াশরুমে চলে যায়। আর রিতা বিভিন্ন বই খুঁজতে থাকলে সেখানে পারির আঁকা লোগোর 3টি বই দেখতে পায়, যে বইগুলোতে কোনো কিছু লেখা ছিল না। তাই রিতা সেই বইগুলো থেকে একটা করে পৃষ্ঠা ছিঁড়ে নিজের কাছে নিয়ে নেয়। এদিকে ঈশান বুঝতে পারে যে ওয়াশরুমের দরজা কেউ বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। সে দরজা খোলার অনেক চেষ্টা করেও পারে না, আর নেটওয়ার্ক না থাকায় সে রিতাকেও কল করতে পারে না। এদিকে রিতাকে ক্লোরোফর্ম গ্যাস দিয়ে অজ্ঞান করে ফেলা হয়, যেটা করেছে বুককিপার। আর আমরা দেখি সেই বুককিপার আর কেউ নয়, যাই। আর ঈশান ওয়াশরুম থেকে বের হয়ে এসে রিতার ব্যাপারে খোঁজ করলে সে লাইব্রেরিয়ান তাকে মিথ্যা বলে যে রিতা কিছুক্ষণ আগেই সেখান থেকে চলে গেছে, যার কথা শুনে ঈশান রিতাকে বাইরে খুঁজতে চলে যায়। অপরদিকে যাই রিতাকে কিডন্যাপ করে নিয়ে আসে। সে রিতাকে বলে সে তার শিকারকে কখনো ছাড়ে না। পারভকে তো সে মারার আগেই অন্য কেউ মেরে দিয়েছে, কিন্তু এখন রিতাই তার একমাত্র শিকার, যে আগেরবার বেঁচে গেলেও এবার আর বাঁচবে না। আর সে বুককিপার আর ব্লাড সিস্টারদের ব্যাপারে জানতে চাইছিল, আর তারা তো কৌতূহল ভালো নয়। এই বলেই সে রিতাকে ক্লোরোফর্ম মাস্ক পরিয়ে দিয়ে চলে যায়, কিন্তু রিতা তো আর সহজে হার মানে না। সে কোনো রকমে তার হাতের বাঁধন খুলে মাস্কটি খুলে নিজেকে বাঁচিয়ে নেয় এবং ঈশানকে কল করে। এরপর ঈশান এসে তাকে হাসপাতালে ভর্তি করলে ডাক্তার জানায় হাই ডোজের ক্লোরোফর্মের জন্য রিতার ব্রেন ঠিকঠাক কাজ করছে না, সে এখন অনেকটা মদ্যপের মতো আচরণ করবে। ততক্ষণে জয় সেখানে চলে আসে। সে জানায় ওই লাইব্রেরিতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সবকিছু পুড়ে গেছে, আর সেই লাইব্রেরিয়ানকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো সে পালিয়ে গেছে। এরপরে ঈশান ডাক্তারের সাথে যায় কিছু ফর্মালিটিস করতে, আর জয় রিতাকে বলে সে কেন তার জন্য অপেক্ষা না করেই সেখানে চলে গিয়েছিল। কিন্তু রিতা তো তখন সুস্থ মস্তিষ্কের ছিল না, তাই সে উল্টো পাল্টা কথা বলতে থাকে এবং জয়কে কিস করে ফেলে, যার এই আচরণে জয়ও অবাক হয়ে যায় এবং ঈশান দরজার বাইরে থেকে এই সব কিছু দেখে ফেলে, যে জন্য তার মন খারাপ হয়ে যায়।
কারণ সে রিতাকে ভালোবাসে। এদিকে পারি ধ্যান করে তার অতীতের কথা মনে করতে চাইছিল। তখনই সে কিছু ভিশন দেখতে পায়, যেখানে সে ছোটবেলায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। তখন বিনিতা তাকে নিয়ে যায় এবং তার নাম পাল্টে ফেলে। রিতাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হলে জয় তাকে নিয়ে যায়। তখন জয় তাকে বিনিতার ব্যাপারে বলে, যার ফোন ডিটেলস চেক করে কিছুই পাওয়া যায়নি, আর তার কাছে একটা ক্রেডিট কার্ড পাওয়া গেছে যেটা একজন মৃত ব্যক্তির, আর সেটাও এখন কাজ করে না। তখন কথায় কথায় জয় তাকে হাসপাতালের কিসের কথা বললে রিতা বলে তার তো সেসব কিছুই মনে নেই, আর সে কোনো কিছুই সজ্ঞানে করেনি। যেটা শুনে জয়ের মনের লাড্ডু আর ফুটতেই পারে না, কারণ সে তো ভেবেছিল রিতা তাকে ভালোবাসে, কিন্তু এখন তো পুরো কেসই উল্টো হয়ে গেল। এরপর সে রিতাকে নিয়ে বিনিতার বাড়িতে যায়, যেখানে গিয়ে রিতা খেয়াল করে ঘরের সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্র অকেজো হয়ে গেছে, আর সব জিনিস একত্রে নষ্ট হয়েছে। মানে এর পেছনে অনেক বড় চুম্বক শক্তি কাজ করেছে। আর বিনিতার খুন হওয়া জায়গাটি রান্নাঘরের সামনেই ছিল, অর্থাৎ বাইরে থেকে কেউ এমন কোনো ডিভাইস নিয়ে এসেছে যেটা স্টিলের জিনিসপত্রকে আকর্ষণ করত, আর রান্নাঘরের ছুরির আঘাতে বিনিতার মৃত্যু হয়, যার থিওরি জয় কিছুটা হলেও মেনে নেয়। এরপর তারা বাড়ি ফিরে গেলে পারির জয়ের কাছে পিস্তল দেখে মনে পড়ে যায় সে পিস্তলের সব পার্টস খুলে ফেলতে পারত, আর এটা মনে করেই সে জয়ের থেকে পিস্তল নিয়ে সেটা সম্পূর্ণ খুলে ফেলে, যেটা দেখে রিতারা অবাক হয়ে যায়। পারি বলে তার কাছে মনে হয় সেটা করতে পারে, তাই সে এটা করেছে। তখনই জয়কে খবর দেওয়া হয় অ্যাসিড আন্না তার মেয়ের জন্মদিনের জন্য কেক কিনে নিয়ে গেছে, তাই এই সুযোগ কাজে লাগিয়ে তারা অ্যাসিড আন্নার বাড়ি পর্যন্ত পৌঁছে যায় এবং তাকে গ্রেফতার করে নিয়ে আসে। কিন্তু অ্যাসিড আন্না তাদেরকে থাকরালের ভয় দেখিয়ে বলে তারা তার গায়ে একটা টোকা দিলেও থাকরাল তাদেরকে কোর্টে দেখে নিবে, কিন্তু রিতারা তার ওষুধ তার উপরই কাজে লাগায়। তারা তার টেকনিকেই তাকে শাস্তি দিতে লাগলে সে মুখ খুলতে রাজি হয়, আর রিতা তাকে তার বাবা সুভাষ সানিয়ালকে মারার ব্যাপারে জিজ্ঞেস করলে অ্যাসিড আন্না জানায় সেদিন তাকে মারতে গিয়েছিল সে, কিন্তু থাকরাল তাকে বাইরে অপেক্ষা করতে বলে ভেতরে চলে যায়, আর কিছুক্ষণ পরই কাজ হয়ে গেছে বলে তাকে নিয়ে চলে যায়। এরপরই সে জানতে পারে সুভাষ মারা গেছে। যে কথা শুনে রিতা বলে এর মানে থাকরাল শুধুমাত্র তার বাবার মৃত্যুর জন্য দায়ী নয়, বরং সেই তার বাবাকে খুন করেছে। পরের দিন সে আর ঈশান কাজ শুরু করে দেয়। রিতা বলে সে ওই লাইব্রেরিতে 3টি বই দেখেছিল, কিন্তু ইন্টারনেটে খোঁজ নিয়েও তারা এই নামে কোনো বইয়ের খোঁজ পায় না। তখন রিতার মনে পড়ে ব্লাড সিস্টারের কথা, যা সে জায়ের মুখে শুনেছে। তাই সে ব্লাড সিস্টার লিখে সার্চ করলে কিছু আর্টিকেল দেখে, যেটা বিআর যোশী নামের একজন রাইটার লিখেছে। আর ঈশান তার ভাইয়ের সাহায্য নিয়ে সেই রাইটারের ঠিকানা জোগাড় করে আর তার সাথে দেখা করতে যায়। রিতা যোশীকে সেই কয়েনটির ছবি দেখিয়ে বলে সে যেই ব্লাড সিস্টার নিয়ে বই লিখতে যাচ্ছে সত্যিই কিন্তু সেই গোষ্ঠী রয়েছে। যেই কথা শুনে যোশী বলে তাহলে সে বই পাবলিশ করবে না, কারণ এই গল্প সে তার দাদির মুখে শুনেছে, আর তার দাদি অন্য কারো আর কোনো একজন থেকে আর একজনের কানে যেতে যেতে সেই গল্প পাল্টে গিয়েছে। তাই এটা বলা মুশকিল যে সত্যিই ব্লাড সিস্টার বলে কিছু ছিল কিনা। তখন রিতা তাকে সেই কয়েনটি দেখায়, যেটা দেখার পর যোশী বলে লেজেন্ডের মতে এক ইংরেজ গভর্নর ভারতবর্ষে থাকাকালীন মেয়েদের সাথে খারাপ ব্যবহার করত। একদিন সে চাঁদি নামের এক মেয়ের সাথে জোর জবরদস্তি করতে গেলে চাঁদি তাকে খুন করে, আর এরপর থেকে তার সাহসিকতা দেখে ইংরেজ সরকার তাকে তাদের হয়ে কাজ করতে বলে, যার কাজ ছিল বিদ্রোহী ভারতীয় নাগরিকদেরকে খুন করা, আর এর বদলে তাকে একটা করে কয়েন দেয়া হয়। এভাবে সে তার দলকে আরো বড় করে, যাদের ব্লাড সিস্টার বলে, আর তাদের প্রধানকে বুককিপার, কারণ চাঁদির মতে ব্লাড ইজ দ্য অনলি ট্রু ইঙ্ক। আর এভাবে ব্লাড সিস্টাররা বাড়তে থাকে, আর চাঁদির মৃত্যুর আগে সে অন্য একজনকে বুককিপার নির্বাচন করে যায়। তখন থেকে একজনের পর একজন বুককিপার হয়ে থাকে, আর তাদের দুটো সিক্রেট বই আছে, বুক অফ পেইন, যেখানে কারো নাম লেখা থাকলে ব্লাড সিস্টারের মেয়েরা তাদের শাস্তি দিয়ে আসতো, আর বুক অফ ডেথ, যেখানে কারো নাম লেখা থাকলে তাকে মারা হতো। রিতা বলে সেখানে বুক অফ শেম বলে আরো একটা বই আছে, কিন্তু যোশী জানায় সে এই নামের কোনো বইয়ের কথা আগে শোনেনি। তখন রিতা তাকে বলে সে নিজের চোখে দেখেছে। এই বলে সে তার নিয়ে আসা ওই বইগুলোর পৃষ্ঠা দেখায়, যেখানে কোনো লেখা ছিল না। তারা ইউভি লাইট দিয়ে চেক করলেও কোনো লেখা দেখতে পায় না। তখন রিতার ইন্টারনেট ঘাটাঘাটি করে জানতে পারে ব্লাড সিরামের ততক্ষণ কোনো রং নেই যতক্ষণ না সেটা তাপের সংস্পর্শে আসে। তখন যোশীর মাথায় একটা বুদ্ধি আসে এবং সে পৃষ্ঠাগুলোকে ওভেনে রেখে তাপ দিলে সেখানে লেখা ভেসে ওঠে, যেখানে কিছু নাম লেখা ছিল। বুক অফ ডেতে পারাভ রানে এবং রিতার নামও লেখা ছিল। রিতা জানতো আতুল রানে তাকে মারার জন্য জাইকে পাঠিয়েছিল, তো তারা সেখানে
তাদের এলাকার এমএলএ রাকেশ খাত্রির নামও দেখতে পায়। এরপর তারা অফিসে গিয়ে ভাবতে থাকে বইয়ে লেখা এমএলএ গুলো কোন পার্টির। তখন ঈশান বলে রাকেশ খাত্রি রুলিং পার্টির এমএলএ। আর ভিনি তার বাড়িতে থাকা মানচিত্র এবং সেই নাম্বারগুলো দেখে তারা বুঝতে পারে সেই নাম্বারটি আসলে এমএলএদের নির্বাচনী নাম্বার। আর রুলিং পার্টির আসন সংখ্যা 16, যার মধ্যে 9 জন পার্টি বদল করলে সরকার পতন হবে। আর 8 জনের নাম অলরেডি কাটা হয়েছে, অর্থাৎ তাদের সাথে এমন কিছু হয়েছে যা তারা এখনো বুঝতে পারছে না। আর 30 তারিখ একটা ধামাকা হবে বলেই তারা জানে। যেদিন রাকেশের মিটিং আছে, তাই তারা রাকেশের সাথে দেখা করতে চাইলে রাকেশের ম্যানেজার জানায় সে 2 দিন ব্যস্ত থাকবে। কিন্তু রিতাদের তো এত সময় নেই অপেক্ষা করার, তাই যায় কোনো না কোনো ব্যবস্থা করে রাকেশের সাথে রিতার মিটিং করানোর ব্যবস্থা করবে বলে আশ্বাস দেয়। এরপর যায় পারির কাছে যায়, আর তখনই সে খেয়াল করে ঘরের সব ইলেকট্রনিক্স জিনিসপত্র অকেজো হয়ে পড়েছে এবং টেবিলে রাখা স্টিলের জিনিসপত্র নড়াচড়া করছে। আর তখনই সেখানে ম্যাগনেট মিনা চলে আসে, যার কাছে একটা মেশিন ছিল যেটার চৌম্বক শক্তি ব্যবহার করে স্টিল এবং লোহার জিনিসপত্রকে নাড়ানো যেত। যায় তার পিস্তল বের করলেও তা কোনো কাজে দেয় না। আর টেবিলের বিভিন্ন চামচ যাকে অনেক জোরে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। তো এরপর পারি সেখান থেকে পালাতে লাগলে জাই তার সামনে চলে আসে, আর মিনা জায়ের উপর একটা স্টিলের সেলফ ফেলে দেয়। তাহলে কি জাই পারিকে খুন করে রিতাকে ইচ্ছা করেই ব্লাড সিস্টারের রহস্য উন্মোচন করা থেকে বাধা দিল? কিন্তু কেন? এই সবই আমরা জানতে পারবো এর পরবর্তী পার্টে। হ্যাঁ, এই গল্পের শেষটা দেখে বোঝাই যাচ্ছে যে এর আরো পার্ট বাকি রয়েছে, যেটা এখন পর্যন্ত রিলিজ হয়নি। তবে সেটা যখনই রিলিজ হবে আমি আপনাদের জন্য তা এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই তো ছিল আজকের গল্প। এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।